গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা হানয় থেকে এক রাতের এক ক্রুজ ট্রিপের জন্য চলে গেছিলাম হ্যালং বে। সেই বিলাসবহুল ক্রুজে এলাহি কিছু আয়োজনের সাথে আমাদের কেটেছিল একটা গোটা দিন। পরের দিন সকালে আমরা আবার হানয় শহরে ফিরে এসে কিছু দ্রষ্টব্য স্থান দেখে রাতের ফ্লাইটে উড়ে এসেছিলাম দানাং। আজকের গোটা পর্ব জুড়ে থাকছে দানাংয়ের সেই গল্প। আমরা এই মুহূর্তে বেরিয়েছি আমাদের হোটেল থেকে বিচে যাওয়ার জন্যে। আমাদের হোটেলটা মাইখে বিচের সামনে। আপাতত যাচ্ছি, এখান থেকে 150 মিটার ডিস্টেন্স আমাদের হোটেল থেকে বিচটা। এই রাস্তাটা দেখছেন, এটা সোজা গিয়ে ডান দিকে ঘুরলেই মেন রোডটা, ওটার উল্টো দিকেই বিচটা যাই, দেখাচ্ছি আপনাদের বিচটা। এই রাস্তাটায় সব এরকম গায়ে গায়ে সব বড় বড় হোটেল, দেখুন কোনো গ্যাপ নেই হোটেলগুলোর মাঝখানে, সব পরপর হোটেল। দুদিকে রাস্তার দুপাশে এরকম সব গায়ে লাগানো হোটেল, আর প্রত্যেকটা কিন্তু 3 স্টার 4 স্টার হোটেল মোটামুটি। কি করে পারমিশন পেয়েছে আমি জানি না করার এরকম ভাবে। আমরা রোড ক্রস করে গেছি, বিচ সাইডে চলে এসেছি। এখানে প্রচুর স্টলস রয়েছে, বার রয়েছে, আপনি এখানে বসে ড্রিঙ্কস এনজয় করতে পারেন সমুদ্রের পাশে। যদিও এখন হাওয়া দিচ্ছে না, অসম্ভব রোদ। আমি টেম্পারেচারটা দেখে আপনাদের বলছি এখন এক্স্যাক্টলি কত টেম্পারেচার। তবে শহরটা অসম্ভব সুন্দর সাজানো, মানে একদম বিচ সাইড সিটি যেরকম হয় সেরকম ঠিক নয়, অ্যাকচুয়ালি প্রপার সিটি বলা চলে, একদম আরবান সিটি যেটাকে বলে শহুরে। আমার পেছনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আশা করি আপনারা, এটাকে মোটামুটি এশিয়ার মিয়ামি বলা চলে। আমরা বিচের কাছাকাছি চলে এসেছি, বিচটা যাই, ওখানে বিচটা দেখাচ্ছি। এখানে বিচের মধ্যেই শাওয়ার রুম করা আছে আর চেঞ্জিং রুম করা আছে, তো আপনি এখানে স্নান করে সমুদ্রে আরামসে এসে স্নান টান করে আবার চেঞ্জ করে নিতে পারেন নিজের ড্রেস নিয়ে এসে। যদিও আমরা ড্রেস আনিনি, আমরা ভাবলাম চেঞ্জিং রুম থাকবে কি না, দরকার পড়বে না, যা রোদ সমুদ্র থেকে উঠে বিচে আস্তে আস্তে সব শুকিয়ে যাবে গায়ের, অসম্ভব গরম। এখানে ওয়াটার স্পোর্টসও হচ্ছে, প্যারাসেলিং হচ্ছে, স্পিড বোটিং হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো যারা করছে দেখতে পাচ্ছি, আমরা হোটেল থেকেও দেখতে পাচ্ছিলাম আমাদের রুম থেকে, এখানে এসেও দেখছি অনেকে করছে। ব্যানানা বোট রাইড হচ্ছে, যা হয় আর কি সি সাইডে যা হয় সেগুলো সবই হচ্ছে। আলাদা আলাদা রেটস এখানে দেওয়ার আছে, জেট স্কি আছে, আপনারা চাইলে করতে পারেন। আমি রেটগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা এখন কিছু করবো না, আমাদের সময় নেই, আর সঙ্গে বাচ্চা থাকলে এত কিছু হয় না সত্যি কথা বলতে গেলে। এই দেখুন আমি রেটগুলো দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে দেখা আছে প্যারাসেলিং, এখানে দেওয়া রয়েছে 65 না, এখানে দেওয়া আছে দেখুন প্যারাসেলিং 650,000, তারপরে রয়েছে 1 ওয়ে 650,000, প্যারাসেলিং 2 ওয়ে হচ্ছে 950,000, ব্যানানা বোট রাইড যদি করেন তাহলে হচ্ছে টোটাল 10 লাখ, আর জেট স্কি 15 মিনিটের জন্যে 6,50,000 টাকা। টাকা না, এগুলো ভিয়েতনামিজ ডং। তো
এগুলো কনভার্ট করে নিতে হবে ইন্ডিয়ান কারেন্সিতে। আমাদের 1 টাকা সমান ওদের প্রায় 299 টাকা, 300 টাকায় ধরুন আপনি। এখান থেকে শহরের স্কাইলাইনটা একবার দেখুন জাস্ট। এখানে হাসি দেখুন শুধু মুখের একবার। এ নাকি সমুদ্রে যেতে ভয় পেত ছোটবেলায়। সেলিং হচ্ছে আকাশে, ওখানে দূরেও একটা হচ্ছে। একটু রোদটা কম থাকলে, যদিও জলে থাকলে অতটা মনে হচ্ছে না, রোদটা কম থাকলে খুব সুন্দর এনজয় করা যায় সি সাইডে। এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ, পুরো হোয়াইট স্যান্ড বিচ একদম। আর লম্বা দেখুন বিচটা, শুধু এই যে বিচটা দেখতে পাচ্ছেন, এই সি লাইনটা গেছে অত দূর অবধি। ওই দেখুন ওই কর্নার অবধি বিল্ডিং দেখা যাচ্ছে, অত দূর অবধি বিচটা লাস্ট করেছে, পুরো শেষ ওখানে হয়েছে গিয়ে। আর শুরু হয়েছে বিচটা এদিকে দেখুন একবার, ওই যে পেনিনসুলা তার একটু আগে থেকে বিচটা শুরু হয়েছে। এই এত লম্বা একটা বিচ সাইড পুরো এদিক দিয়ে, পুরো বিচ সাইডটা গিয়ে শেষ হয়েছে ওইখানে একদম। পেনিনসুলা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় বিচটার, পুরো লম্বা একদম দেখা যায়। ভাইজাগ আমি গেছিলাম, ভাইজাগে জানি না আপনারা গেছেন কি না। ভাইজাগে ঋষিকোণটা বিচটা এরকম সুন্দর দেখা যায়। আমরা এই ফিরে এলাম আমাদের হোটেলের রুমে জলকেলি করে প্রশান্ত মহাসাগর থেকে। তো প্রচণ্ড গরম, বাইরে যতক্ষণ জলে ছিলাম ততক্ষণ ঠিক আছে, জল থেকে যেই উঠলাম পুরো গা হাত পা জ্বালিয়ে দিচ্ছে একদম, বালিতে পা দেওয়া যাচ্ছে না। তো আমরা ওখানে শাওয়ার রুম ছিল, ওখানে স্নান করে নিলাম। 5,000 টাকা করে নিল এক একজনে স্নান করতে, মানে 5,000 ভিয়েতনামিজ ডং ওদের কারেন্সিতে। ওই মোটামুটি ধরুন 15 টাকার মতন আমাদের ওরকম নিল স্নান করতে। স্নান টান করে আমরা এখন এলাম বাড়িতে, এসে স্নান করব। রিদ্ধি অলরেডি করছে স্নান, আমি আর মমিতা এবার স্নান করব। স্নান করে নিয়ে আমরা বেরিয়ে আমরা যাব হচ্ছে এখন বানা হিলস, যেরকম বলেছিলাম 2টো নাগাদ আমাদের বাসের পিক আপ আছে। তো আমরা খাওয়ার রুমে অর্ডার করে দিচ্ছি, এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে একটা রিদ্ধির জন্য কিছু অর্ডার করে দিই, কারণ কি ও এখানে খাওয়ার খেতে পাচ্ছে না। এখন বাজছে 12টা 10, মোটামুটি 2 ঘন্টা সময় আছে আমাদের হাতে, আশা করি হয়ে যাবে। তো আমরা এখান থেকে খেয়ে বেরিয়ে যাব, বেরিয়ে পিক আপ পয়েন্টে গিয়ে ওখান থেকে বাসে চাপবো। আমরা খেয়ে নিই, লাঞ্চটা অর্ডার করি, খেয়ে নিয়ে তারপর আপনার সাথে দেখা হচ্ছে বাসের পিক আপ পয়েন্টে। সঙ্গে থাকুন আমাদের। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম সানওয়ার্ল্ডের পিক আপ পয়েন্টে, কত লোক দাঁড়িয়ে আছে দেখুন। এটা সানওয়ার্ল্ড থেকেই একটা ফ্রি কমপ্লিমেন্টারি সার্ভিস দেয় বাসের, শাটল বাস। আমাদের বাসও চলে এসছে, এই যে বাস আমাদের আসছে, সানওয়ার্ল্ড লেখা। চাপি তাহলে বাসটায়, চেপে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বাসে চেপে গেছি, যেরকম দেখালাম আপনাদের, বাস এলো আমাদের সানওয়ার্ল্ড লেখা বড় ভলভো বাস। সেটাতে করে এখন আমাদের নিয়ে যাবে বানা হিলসের এন্ট্রি পয়েন্টে, যেখান থেকে আমরা কেবিল কারটা ধরবো রোপওয়েটা করে। আপাতত যাচ্ছি বাসে, এসি বাস, খুব সুন্দর সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাস। এটা অ্যাকচুয়ালি শাটল সার্ভিস এদের, এখন আরও বাস আসবে। তো ওই বাকি লোকেরা যারা আছে তারা যাবে, আবার আরও কিছু লোক আসবে, অন্য বাস আসবে, এই বাসটা ড্রপ করে আমাদের আবার আসবে। এখান থেকেই মোটামুটি 24-25 কিলোমিটারের মতন রাস্তা বানা হিলসটা। তো আমরা এখন বাসে করে যাই, দেখি কতক্ষণ লাগে। আমরা এখন এই রেড রিভারের পাশ দিয়ে যাচ্ছি, রিভার সাইডটা দেখুন কি সুন্দর সাজানো একবার। আমরা এসে পৌঁছালাম বানা হিলসে,
দেখতে পাচ্ছেন ঋদ্ধি পুরো ঘুমিয়ে কাদা হয়ে গেছে একদম বাসে আস্তে আস্তে। এইগুলো দেখুন, এই উপরে যে ছবিগুলো দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি বানা হিলসের টপের ছবি। এই বানা হিলসের রোপওয়ে করে গিয়ে টপে এই ক্যাসেলটা আছে আর এই গোল্ডেন হ্যান্ড ব্রিজটা আছে। আমরা সেখানেই যাব এখন, রোপওয়েটা বোর্ড করব আমরা। দেখি এখন টিকিটটা দেখতে হবে। ঋদ্ধির আমরা টিকিটটা তখন কাটিনি যখন বুক করেছিলাম অনলাইনে, যেহেতু 1.4 মিটারের নিচে বা তার থেকে কম হলে লাগবে না টিকিট বাচ্চাদের। তো আমরা দেখি এখানে ঋদ্ধির হাইটটা কতটা হচ্ছে, যদি লাগে তাহলে আমাদের আবার ঋদ্ধির টিকিটটা কাটতে হবে। দেখা যাক। আমরা এই জাস্ট পৌঁছালাম সানওয়ার্ল্ডে, যেরকম বললাম এটা হচ্ছে সানওয়ার্ল্ডের এন্ট্রি গেট। বানা হিলস লেখা আছে দেখুন। এটা একটা কাইন্ড অফ অ্যামিউজমেন্ট পার্ক। এটা আগে ফ্রেঞ্চরা যখন এখানে কলোনাইজ ছিল তখন ফ্রেঞ্চরা এটাকে হিল স্টেশন হিসেবে ব্যবহার করতো, যেরকম আমাদের দার্জিলিং ব্যবহার করতো সেরকমই এখানে ফ্রেঞ্চরা এটাকে হিল স্টেশন হিসেবে ব্যবহার করতো। আর এটা ছিল ফুর্তি করার জায়গা বেসিক্যালি। তো সেটা ফ্রেঞ্চরা চলে যাওয়ার পরে এখন এরা ভিয়েতনাম সরকার নতুন করে এটাকে একটা অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে বানিয়েছে। এখান থেকে রোপওয়ে করে যেতে হবে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর সোভিনিয়ার শপ আছে, খেলার জায়গা আছে বাচ্চাদের। এটা জাস্ট এন্ট্রিটা। এখানে আমাদের এবার টিকিটগুলো দেখাতে হবে। টিকিটগুলো দেখিয়ে আমাদের রোপওয়েটা বোর্ড করতে হবে। এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের সবথেকে লম্বা রোপওয়ে, কেবল কার সিস্টেম। এটা টোটাল 30 মিনিটস লাগে ওয়ান ওয়ে, মানে দুদিক যেতে আসতে ধরুন 1 ঘন্টার মতন সময় লাগে। তো আমরা সেই রোপওয়েটা এখন বোর্ড করতে যাচ্ছি। এই রোপওয়েটার সব টিকিট ইনক্লুডেড আছে আমাদের এই প্যাকেজের মধ্যে। দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখাচ্ছি ওই দূরে রোপওয়েগুলো যাচ্ছে, ওই ছোট ছোট রোপওয়েগুলো যাচ্ছে ওখানে উপরে। চাপি তাহলে। আজকে আরেকটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের সঙ্গে, আপনাদেরও। অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রোমিং বংকে। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। এবার দেখি কোথা থেকে কেবল কার ছাড়ে, আমাদের সেটা খুঁজতে হবে আগে। বললো, আমাদের জিজ্ঞেস করলাম এখানে যারা আছে ইনফরমেশন ডেস্কে, বললো এই এসকেলেটরটা দিয়ে উঠে যান, ঠিকই আপনাদের কেবল কারের এন্ট্রি পাবেন। সেখানে দেখি আবার ঋদ্ধির টিকিটটা লাগে কিনা, সেটা সব থেকে বড়ো প্রশ্ন। এখন আমরা যাচ্ছি এখন কেবল কারটা চাপতে। ভেতরটা কি সুন্দর সাজানো, শুধু দেখুন একবার। এখন যে সফট কপিটা আমরা পারচেস করেছিলাম অনলাইনে, সেটা রিডিম করতে হবে এখানে কেবল কারের জন্য। দাঁড়িয়েছে সেই লাইনে, দেখি কতক্ষণ সময় লাগে, অনেক লাইন আছে। রিডিম করে নিই, তারপর কেবল কারে চেপে দেখাচ্ছি। আর হ্যাঁ, ঋদ্ধির টিকিটটা লাগলো কিনা সেটাও জানাচ্ছি আপনাদের। আমাদের টিকিট রেডিম হয়ে গেছে, এই রেডিম। ঋদ্ধির টিকিটটা লাগলো ঠিক এতটার জন্য লেগেছে, এইটুকু হাইট বেশি হয়েছে ওর, 1 মিটারের থেকে এতটুকু হাইট বেশি হয়েছে, সেটার জন্য ঋদ্ধির টিকিট লাগলো আমাদের। কিছু করার নেই। চাইল্ড টিকিট পাওয়া যায় এখানে। চাইল্ড টিকিটে 650 কে করে, 650 কে, হিসেব গন্ডগোল হয়ে যাচ্ছে সব বলতে বলতে। অ্যাডাল্ট টিকিটের থেকে একটু কম, অনেকটাই কম, 200 কে কম। তো এই টিকিট দিল আমাদের। আমাদের এর মধ্যে ডিনারটা ইনক্লুডেড আছে। টাইগা বলে একটা রেস্টুরেন্ট আছে ওপরে, সেখানে ডিনারটা ইনক্লুডেড আছে। আর এন্ট্রিগুলো সব ইনক্লুডেড এর মধ্যে। কেবল কারটা আপ ডাউন ইনক্লুডেড আর ড্রপটাও ইনক্লুডেড। এই হচ্ছে কথা। তাহলে এবার কেবল কারটা চাপি, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। দেখা হচ্ছে কেবল কারে, দেখাচ্ছি আপনাদের।
좋아? আমাদের কেবিল কারে চেপে গেছি আমরা। 밑에가. কেমন লাগছে? 나는 কেবিল কারটা উপরে ফাঁকা দিয়ে হাওয়া আসছে, যে উপর দিয়ে ঠান্ডা হাওয়া একদম পুরো। এটা যেরকম বললাম আপনাদের, এটা ওয়ার্ল্ডের লংগেস্ট কেবিল কার সব থেকে। এই জাস্ট স্টার্ট হলো আমাদের রাইড। আমি আপনাদের চারপাশটা দেখাই দাঁড়ান। এখানে প্রতিটা রোপওয়েতে এরকম ম্যাপস দেওয়া রয়েছে, যে পুরো বানা হিলস উপরে যে কমপ্লেক্সটা রয়েছে যেটাতে আমরা যাচ্ছি এখন, তো অনেক বড়, তো আসলে কীভাবে ঘুরবেন, কোথায় কোথায় কী কী আছে পুরো ম্যাপ দিয়ে ডিরেকশন দিয়ে দেওয়া আছে, সেটা দেওয়া আছে। আর দেওয়া আছে সিকনেস ব্যাগ, যদি কারো বমি টমি পায় এই দুলুনিতে উঠতে গিয়ে। পাচ্ছে নাকি বই পাচ্ছে নাকি, তাহলে ইউজ করার জন্য। যাই হোক, আমাদের তো কারোর পাচ্ছে না। আমরা অলমোস্ট পৌঁছে এসেছি ফার্স্ট স্টপেজে। গোল্ডেন হ্যান্ড ব্রিজটা অলরেডি দেখা যাচ্ছে এখান থেকে। গেলাম টপে, এই নামলাম জাস্ট কেবিল কার থেকে। এবার দেখাচ্ছি আপনাদের কি অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের সবার জন্য। এখানে বয়স্ক যদি কেউ আসেন তাদের জন্য এরকম গাড়ি পাওয়া যায়। এই যে ভদ্রমহিলা যাচ্ছেন, যারা হাঁটতে পারবেন না বেশি, এই গাড়িগুলো এখানে পাওয়া যায়, গাড়িগুলো করে যেতে পারেন। এটা হচ্ছে সেন্ট্রাল কমপ্লেক্সটা। এবার আপনাদের দেখাবো গোল্ডেন হ্যান্ড ব্রিজটা। আমরা যাচ্ছি ওইদিকেই, যেটা মূল আকর্ষণ এখানকার। আপনারা প্রচুর জায়গায়, ওয়েবসাইটে, ছবিতে, ব্লগে প্রচুর জায়গায় দেখেছেন আশা করি। আমিও দেখেছি, এতদিন সামনে থেকে দেখার ইচ্ছে ছিল। আমি আপাতত সামনে থেকে দেখি, আপনারা ব্লগে দেখুন, তারপর আমার ভিডিওটা দেখে একটা ট্রিপ প্ল্যান করে চলে আসুন, নিয়ে নিজের চোখে দেখে ফেলুন। গোল্ডেন ব্রিজে, গোল্ডেন হ্যান্ড ব্রিজে দাদা ভিড়টা দেখুন শুধু একবার। কোনো ব্যাপার না, আমি ভিড়ের মধ্যে আপনাদের দেখাবো। এই মুখটাতেই একটু ভিড়, এরপরে সামনেটা গিয়ে খালি আছে, সবাই ছবি তুলতে ব্যস্ত আসলে। এখান থেকে রোপওয়ের লাইনটা দেখুন শুধু, কত নিচ থেকে আমরা এলাম। দেখলেন? আর এখান থেকে দানাং শহরটা একবার দেখুন শুধু। আমরা নিচে ছিলা
47°C টেম্পারেচার। এখানে উপরে এসে ঠান্ডা লাগছে রীতিমতো। আমরা যদিও ফুল টি শার্ট পরে এসেছি, এখানে দেখাচ্ছে টেম্পারেচার এখন 26°, আর ফিলস লাইকও 26°। অসম্ভব সুন্দর ওয়েদারটা এখানে। আমরা এখন যাচ্ছি নিচে, একটা বুদ্ধা পার্ক আছে সেইটাতে। তারপর আমাদের উঠে এসে আবার কেবল কার ধরে এর পরের লেভেলটায় যেতে হবে, লিন মুং পাগোডা। এতে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, খুব সুন্দর দেখাচ্ছে আপনাদের, যেমন বুদ্ধদেবের মূর্তি হয় আর কি, শান্ত স্নিগ্ধ কিন্তু বিশাল বড়। আমি সামনে থেকে গিয়ে আপনাদের দেখাই, দাঁড়ান। দেখলেন, সত্যি দেখে মনটা একদম শান্ত হয়ে যায়। চারিদিকে এত খারাপ খারাপ খবর শুনি আজকাল, তার মধ্যেই এরকম একটা মানুষ বলা ভুল, যদি সবাই ওনার মতো ভাবতে পারতেন তাহলে আজ পৃথিবীটা হয়তো অন্যরকম হতো। এত শান্ত, এত স্নিগ্ধ, মুখের মধ্যে কি শান্ত ভাব একটা দেখুন। কারোর প্রতি রাগ, ঘৃণা, লোভ, লালসা কিচ্ছু নেই। যাই হোক, মনটা ভালো হয়ে গেল। আমরা এবার যাচ্ছি ফ্রেঞ্চ ভিলেজে। এই হচ্ছে এন্ট্রেন্স। পার্কটা ইটসেলফ এত সুন্দরভাবে সাজানো, পুরো এরিয়াটা অনেক বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া, কিন্তু এত সুন্দর করে সাজানো আর এত ওয়েল মেনটেন। এত বড় একটা এরিয়া মেনটেন করতে গেলে, স্পেশালি যেটা এতটা উপরে, মানে নিচে যেখান থেকে আমরা রোপওয়েতে চাপলাম সেখান থেকে এটা অনেকটা হাইট। আমাদের 25 থেকে 26 মিনিট লেগেছে মোটামুটি আসতে রোপওয়েতে করে শুধু, কিন্তু এত সুন্দর করে সাজানো, এত লোক আসে রোজ, তারপরেও এত পরিষ্কার, সত্যি মানে প্রশংসা করার মতন সেটা।
আপনারা যদি এখানে আসেন বানা হিলসে দানাঙে এলে অবশ্যই কিন্তু ঠান্ডা জামা কাপড় কিছু নিয়ে আসবেন। আমাদের অসম্ভব ঠান্ডা লাগছে, এবার সূর্য ডুবে গেছে, এখন 5টার মতন বাজে, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর নিচে থাকলে বোঝা যাবে না, মানে নিচে 37 ডিগ্রি টেম্পারেচার ছিল, দেখছিলাম তো কীরকম ঘামছিলাম দরদর করে। আর এখানে মনে হচ্ছে একটা ফুল টি শার্ট আমি তাও পরে এসেছি, যে ঠান্ডা থাকতে পারে সেটা ভেবে, কিন্তু এখন মনে হচ্ছে একটা জ্যাকেট হলে বেটার হতো। রিদ্ধির জন্য একটা হাফ পরে এসেছিলো আর একটা ফুল নিয়ে এসেছিলাম আমরা টি শার্ট, তোকে মোটা একটা টি শার্ট পরিয়ে দিয়েছি। কিন্তু এত হাওয়া দিচ্ছে, কানগুলোতে হাওয়া লাগছে, অসম্ভব ঠান্ডা লাগছে কানে। এখানে মনে হয় কিছু ফাংশন টাংশন আছে, একটা স্টেজের মতন বানাচ্ছে, আর এই যে নিয়ে যাচ্ছে সব পেছনে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে অ্যাকচুয়ালি, মানে লেভেল 1-এ আর লেভেল 2 আমরা এখন যাবো এবার যেখানে, তো সেই লেভেল 2-তে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এখানে লেভেল 1-এও অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো এক একটা জায়গাতে এক একজনদের ডিনার ভাউচার বা লাঞ্চ ভাউচার পড়ে। তো আমাদের পড়েছে টাইগা বলে একটা রেস্টুরেন্টে, সেটা লেভেল 2-তে, লেভেল 1-এ নেই। তো আমরা আবার তো লেভেল 2-এর দিকে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি লেভেল 2-তে। লেভেল 2-তে আমাদের যে রেস্টুরেন্টটায় ডিনারের কথা আছে সেটাই যাচ্ছি, টাইগার নাম রেস্টুরেন্টটার। আর ফ্রেঞ্চ ক্যাসেলটাও আছে ওখানে, ওটাও আপনাদের দেখাচ্ছি। আগে আমরা ফ্রেঞ্চ ক্যাসেলটা দেখে নেবো, তারপর আমরা ডিনার করতে যাব। আমাদের এখান থেকে 9টায় টাইম পিক আপের, এরকম বলেছিলাম বাসের। তো তার আগে আমাদের আবার একদম নিচে যেখান থেকে চেপেছিলাম আমরা লেভেল 0-তে, সেখানে ফিরে যেতে হবে। এখন আমরা এই লেভেল 2-তে আবার রোপওয়ে ধরছি। আমরা চাপলাম, এবার আমরা লেভেল 2-তে যাব। কে আসছে রে, কে আসছে রে? কি অসাধারণ দেখতে, জীবনের আশা সার্থক বানাইছে। মানে ভিয়েতনাম, এই সৌন্দর্য আর কোথাও দেখিনি আমি পৃথিবীতে, যেটুকু দেখেছি বা ঘুরেছি ভারতবর্ষে, আমি এরকম সৌন্দর্য দেখিনি। পরিকাঠামোটাও খুব সুন্দর, জানি না সেটা ফ্রেঞ্চরা করেছে কিনা, মানে ফ্রেঞ্চ যখন ছিল কলোনিয়াল, যখন এটা ছিল তখন পড়ে গেছে কিনা তারা, আমি জানি না। না, এটা রোপওয়েটা ফ্রেঞ্চ করে যায়নি, রোপওয়েটা রিসেন্ট হয়েছে, ভিয়েতনাম সরকারই করেছে। কিন্তু রেল লাইন ছিল এখানে, ফ্রেঞ্চরা রেল লাইন করেছিল এত দূর অবধি নিজেদের ফুর্তি করতে আসার জন্য। কিন্তু সেই রেল লাইনটা এখন আর মানে ওয়ার্কিং মোডে নেই। তো এখন এই রোপওয়েটা থেকে নিচে করে আসে লোকজন। আমি খালি ভাবছি এত লোক যে এখানে কর্মরত, মানে এই সানওয়ার্ল্ডের এত লোক এখানে কাজ করে, তারা তো আবার বাড়ি যায় রাত্রিবেলা নিশ্চয়ই, জানি না থাকতেও পারে, আমি হয়তো শিফট করে করে এক সপ্তাহ এরা থাকে এক সপ্তাহ ওরা থাকে, কিন্তু নিশ্চয়ই বাড়ি যায়। তো তারাই বা যায় কি করে এত উপর থেকে, সেটাই ভাবছি রোজ। কতগুলো রোপওয়ে চলছে একবার শুধু দেখুন এই বাসটায়। আমরা লেভেল 2টা যাচ্ছি এখন, এই একটা লাইনে আমরা উঠছি, ওইখানে দেখুন আরেকটা লাইন, দুটো, তার পাশে আরেকটা, 3টে, এদিকে নেই, 3টে লাইন টোটাল, 3খানা লাইনে উঠছে টোটাল। এই আমরা ফ্রেঞ্চ ক্যাসেলের দিকে যাচ্ছি, দেখুন শুধু একবার। আমরা পৌঁছালাম লেভেল 2-তে, এবার আমরা যাচ্ছি ফ্রেঞ্চ ক্যাসেলে। ফ্রেঞ্চ ক্যাসেলটা দেখি, এত বড় এরিয়া খুঁজে পাওয়া খুব মুশকিল, ম্যাপটা দেখতে হবে আবার। এন্ট্রেন্সটা দেখুন শুধু, জটায়ু থাকলে আজকে বলতেন জব্বর শহর বানিয়েছে ভিয়েতনামি শ্রমশাই। সত্যি অসাধারণ, মানে আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে বানা হিলসটা, ওপরটা, এটা লেভেল 2টা আরও সুন্দর। ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখুন শুধু, এত উপরে পাহাড়ে, এত উপরে এরকম একটা কনস্ট্রাকশন করা, মানে
দেখুন একবার শুধু। আপনাদের ফ্রেঞ্চ ক্যাসেলটা দেখাই, কি অসাধারণ আর্কিটেকচার, এতদিন আগেকার তবু কি সুন্দর রয়েছে এখনো, যদিও মেনটেন করে রেখেছে। দেখুন আপনারা। বুফে ডিনার আমাদের, এত আইটেম খেতে পারবো কিনা জানি না। লাইভ মিউজিক হচ্ছে তার সাথে, কিন্তু টেবিল খুঁজে পেতে হবে আগে একটা, এত বড় এরিয়া সব ভর্তি। এতক্ষণ যেটা দেখলেন সেটা ছিল শুধু স্যালাডের সেকশন। এবার মেইন কোর্সে যাচ্ছি দাদা। রাইস, পাস্তা, ভেজিটেবল কারি, লাজানিয়া, নুডলস, Yeah, I have spaghetti, tomato sauce. tomato sauce. This is only tomato? Can you carry the stuff? পুরো লাইন পড়ে গেছে, আবার পা ব্যথা হয়ে গেল, খাওয়ার শেষ হয়নি এখনো। Ai có pizza cháy ăn? Pizza cháy không? দেখলেন খাবার, খাবার দেখেই তো পেট ভরে গেল আমার। খাবো কি, যাই আপাতত নিই কিছু খাবার, খিদে তো পেয়েছে। দেখা যাক 10% খেতে পারি কিনা যা খাবার আছে। নিলাম ডিনার, এই হচ্ছে আমার প্লেট। তাও সব নিতে পারিনি, 20%-এর মতো নিয়েছি। একটু রাইস আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি একটা প্লেটে, তার সাথে আমাদের বিয়ারগুলো কমপ্লিমেন্টারি নিয়েছি একটা করে, পার টিকিটে একটা করে 1 লিটার বিয়ার কমপ্লিমেন্টারি। এই নিয়ে এবার হাত বেঁধে নিয়ে খেতে হবে ভালো করে। এদিকে লাইভ
আমাদের বানা হিলসের পালা শেষ। আমরা এবার আবার কেবিল কারে উঠতে চলে এসেছি। পেট ভর্তি করে খেয়ে দিয়ে আরও একটা ছবি টবি তুলে এবার আমরা নামবো। নেমে আমাদের এখন বাজছে 8:15, নামতে মোটামুটি আরও 25-30 মিনিট সময় লাগবে। আমরা লেভেল 2-তে আছি। লেভেল 2 থেকে 1-এ যাবো, 1 থেকে আবার একদম নিচে যাবো, সেখান থেকে বাস থেকে নামিয়েছিলাম। তারপরে বাসে চেপে আবার ড্রপ পয়েন্টে যাব, সেখান থেকে আমরা নিজেরা ক্যাব করে হোটেলে যাবো। তো অনেকটা রাস্তা এখনও, সঙ্গে থাকুন আমাদের, দেখাচ্ছি। এই যে কেবিল কার চলে এসেছে। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো, দারুণ লাগলো। মানে আপনারা যদি আসেন, আমি বলবো দানাং এলে বানা হিলস একদম 100% রেকমেন্ডেড আমার তরফ থেকে। কেমন লেগেছে বানা হিলস? খুব সুন্দর, খুব ভালো লেগেছে সত্যি। আমি খুব মানে স্যাটিসফাইড। অসাধারণ লেগেছে। আপনারাও আসুন, আমি বলবো, আমি সব ডিটেলস দিয়ে দেবো, কীভাবে বুকিং করবেন, কীভাবে আসবেন, কী কী প্রসেস, সব কিছু বলে দেবো। কোনো অসুবিধা হবে না, আসুন নিজেরা এসে এখানে ঘুরে যান। এটা ছবিতে বা ভিডিওতে দেখে বোঝানো সম্ভব না যে কতটা সুন্দর। আমরা লাস্টে ছবি তোলা ছেড়ে দিয়েছিলাম, আর তুলিনি। এতটাই সুন্দর, মানে নিজের চোখে দেখে উপভোগ করুন, নিজেরা এসে দেখে যান। আপাতত আমরা কেবিল কারে চাপি, তারপর নিচে নেমে একদম দেখা হচ্ছে। আমাদের এই জাস্ট বাস নামিয়ে দিয়ে গেল ড্রপ পয়েন্টে, যেখান থেকে সকালে উঠেছিলাম আমরা। রিদ্ধি তো ঘুমিয়ে গেছে। আমরা এখন ক্যাব বুক করেছি। ক্যাবটা এলে, ক্যাব বুক হয়ে গেছে। আবার মিৎসুবিশি এক্সপ্যান্ডার আসছে একটা, দেখাচ্ছি আপনাদের। এখানে সব বড় বড় গাড়ি ছাড়া কেউ ক্যাব বুক করে না। এক্সপ্যান্ডার, ল্যান্সার, সব এক একটা গাড়ি ক্যাব। কালকে XL7 চাপলাম, চলে এসছে মনে হচ্ছে। এখন আপাতত হোটেলে গিয়ে ঘুমাতে হবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে গো। আমরা কালকে 7:50 ট্রেন আমাদের দানাং থেকে হুই অবধি যাব আমরা। তো কালকে আমাদের 2-2.5 ঘন্টা লাগবে হুই পৌঁছাতে। হুইতে পৌঁছে দাঁড়ান, জলটা নিয়ে নিই। ওয়াটার 1 বটল 10 10,000 টাকা। এক বোতল জল। দাঁড়ান, 10,000 টাকার নোট আছে, 20,000 টাকার নোট ছিল। থ্যাংক ইউ। ডু ইউ হ্যাভ কোল্ড ওয়াটার? ডু ইউ হ্যাভ? ইয়া, কোল্ড। থ্যাংক ইউ। এক বোতল জল 10,000 টাকা, 1.5 লিটার। তো আমরা কালকে 7:50 ট্রেন ধরে হুই যাচ্ছি। হুই একটা হিস্টোরিক্যাল শহর, সেখানেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে 1-2টো। যদিও আমরা মাইসন স্যাংচুয়ারিতে যেতে পারবো না, খুব এটাই অনেক হেক্টিক হয়ে যাচ্ছে আমাদের জন্য, বিশেষ করে ঋদ্ধির জন্যে। এতটা গরম থাকবে আমি এক্সপেক্ট করিনি, নাহলে এইভাবে প্ল্যানটা করতাম না। আমি আর 1-2 দিন বাড়িয়ে দিতাম, নয়তো 1-2টো জায়গা কমিয়ে দিতাম যাওয়ার জন্য। যাই হোক, তো কালকে আমরা হুই পৌঁছাবো 11টা নাগাদ, 10:30 11টা। আর আমাদের ওখানে এয়ারবিএনবি বুক করা আছে একদিনের জন্য। কালকের দিনটা আমরা ওখানে থাকবো, হুইতে ঘুরবো। দেখা যাক যদি স্কুটি ভাড়া করতে পারি ওখানে, কালকে চেষ্টা করব। সেই ইনফরমেশনটা আপনাদের দেবো অবশ্যই। তো হুই থেকে আমরা কালকে রাতে এয়ারবিএনবিতে থেকে পরশুদিন সকালে আমাদের আবার হুই থেকে ট্রেন আছে ব্যাক টু দানাং। তো কালকে আমরা যেটা যাচ্ছি ট্রেনটায়, ওটা হচ্ছে চেয়ার কার, এসি চেয়ার কার। তো ওই এক্সপিরিয়েন্সটা দেবো আপনাদের, অভিজ্ঞতাটা জানাবো, রেট তো অবশ্যই বলবো। আর পরশুদিন আমরা এটা ফিরছি, ওটা হচ্ছে 4x4 স্লিপার, কিন্তু এসি, মানে যেরকম আমাদের কূপ হয়, 4টের কূপ হয়। কূপ অ্যাকচুয়ালি না, কেবিন। তো ওটা অ্যাকচুয়ালি কেবিন 4 জনের। তো সেটা বুক করেছি, দুটোর অভিজ্ঞতায় যাতে করতে পারি আর আপনাদেরকেও দেখাতে পারি আর বলতে পারি অবশ্যই ইনফরমেশানটা। আমি চলে এসেছি রুমে, কালকে দেখা হচ্ছে তাহলে। আজকের মতো এপিসোডটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আপনাদের বানা হিলস আর যে সানওয়ার্ল্ডটা দেখালাম, অবশ্যই ভালো লেগেছে আমি জানি। আমাকে একটু জানাবেন কাইন্ডলি কমেন্ট করে।
আর অবশ্যই একটা লাইক করবে যদি ভালো লাগে ভিডিওটা। এখনকার মতো তাহলে এই এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে রাখবেন।